নমস্কার, আমি দেবব্রত। সবাইকে এমআরজিএস ক্লাসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের যে ভিডিওর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এসএসসি সিজিএল 2022। এই সিজিএল 2022-এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসছে এবং এবছর কিন্তু একটা রেকর্ড ভ্যাকেন্সি আছে, প্রায় 2000 প্লাস ভ্যাকেন্সি। এছাড়াও কিন্তু এই পরীক্ষায় কিন্তু কিছু চেঞ্জ এবারে করা হয়েছে। সেই চেঞ্জটা কিন্তু অনেকটা লক্ষণীয় চেঞ্জ। সেটা হচ্ছে টায়ার 2 পুরো প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে টিয়ার 3 যেটা ডেসক্রিপটিভ পরীক্ষা হতো সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া টিয়ার 4 যেটা ছিল সিপিটি সেটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো কি কি ছিল সেই অফিসিয়াল নোটিফিকেশনটা দেখা যাক। অর্থাৎ এই সিজিএল এ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 17/9/2022 থেকে 8/10/2022, অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত কিন্তু এই সিজিএল পরীক্ষার যে ফর্ম ফিল আপ কিন্তু এটা চলবে এবং লাস্ট ডেট হচ্ছে 8 অক্টোবর। এবং এর যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটা কিন্তু ডিসেম্বর 2022। এটা কিন্তু টেন্টেটিভ, ডিসেম্বর মাসে 2022-এর ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে। এটা হচ্ছে ফর্ম ফিল আপ করা যাবে। এবং এই সিজিএল পরীক্ষা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ বি এবং গ্রুপ সি যে সরকারি পদে বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন দপ্তরে যে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ হয় সেই নিয়োগে কিন্তু এই পরীক্ষা। এখানে প্রচুর ভ্যাকেন্সি এবং প্রচুর ডিপার্টমেন্ট আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ক্যাক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, তারপরে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিডিটিতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসে সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এছাড়া কিন্তু আরেকটা নতুন পোস্ট কিন্তু এবারে অ্যাড করা হয়েছিল, তার নোটিশ কিন্তু অনেক আগেই চলে এসেছিল, সেটা গ্রুপ সি পোস্ট। সেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সঠিক্স অ্যাসিস্ট্যান্ট, যেটাতে এবছর কিন্তু প্রায় 9000 প্লাস ভ্যাকেন্সি আছে শুধুমাত্র পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সঠিক অ্যাসিস্ট্যান্টে। এই ভ্যাকেন্সিটা কিন্তু সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতো, এই বছর থেকে এটাকে আপগ্রেড করে সিজিএল থেকে নেওয়া হবে। সেই যে নিয়মটা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। প্রচুর ভ্যাকেন্সি এখান থেকে এই পরীক্ষার মাধ্যমে তোমরা সিবিআইতে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে পারো, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং ভারতের যতগুলো মন্ত্রক আছে তার যে সেকশন অফিসার। তারপরে সব থেকে বড় একটা পোস্ট সেটা হচ্ছে এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রকের গ্রুপ বি সেকশন অফিসারকে কিন্তু এই পরীক্ষা থেকে কিন্তু নিয়োগ করা যাবে। এবং এবছর কিন্তু একটা সুবর্ণ সুযোগ, দেখুন এখানে কিন্তু নোটিশে কিন্তু দিয়েই দিয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 20,000, 20,000। হ্যাঁ, লাস্ট বোধহয় 15 বছরেও কিন্তু 20,000 ভ্যাকেন্সি কিন্তু এই সিজিএল এ কিন্তু আসেনি। তো এটা একটা রেকর্ড ভ্যাকেন্সি, এর থেকে বেশিও হতে পারে, আশা করা যাচ্ছে আরো বেশি হবে। তো 9000 ভ্যাকেন্সি শুধুমাত্র পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সঠিক অ্যাসিস্ট্যান্টেই আছে, তাহলে কিন্তু এখানে ভ্যাকেন্সি হচ্ছে 20,000, কিন্তু একটা ভালো সুযোগ আছে। এবং এখানের যা রিজার্ভেশন যেটা থাকে এসসি এসটি এবং ওবিসি ইডব্লিউএস, এবং এই যে ভ্যাকেন্সির যে রিজার্ভেশন থাকে সেটা কিন্তু রিজার্ভেশন থাকবে। এছাড়া এজ লিমিট, যেটা এজ লিমিট কিন্তু এটা আগেই বলে দিয়েছিল এজ লিমিট কত ধরা হবে, 1/1/2022 সালের মধ্যে কিন্তু এজ হতে হবে। এবং এখানে বিভিন্ন বয়সের ক্রাইটেরিয়া আছে, যেমন একটা আছে 27 বছর, 30 বছর এবং 32 ইয়ার্স। ম্যাক্সিমাম পোস্টে কিন্তু এই 27 এবং 30, 32 বছর শুধু আছে একটি পোস্টে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর পোস্ট, সেটা কিন্তু 32 বছর। এবং এই যে এই এজের মধ্যে কিন্তু যারা পড়বে এই টাইম পিরিয়ডের মধ্যে তারা কিন্তু তার রেসপেক্টিভ ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা হচ্ছে এজ লিমিট। এছাড়া এজ রিল্যাক্সেশন আছে, যেমন এসসি এসটি দের ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার্স, নন ক্রিমিলিয়ার ক্ষেত্রে, তারপরে পিডব্লিউডি 10 ইয়ার্স, 13 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান যেমন যা রিজার্ভেশন যেমন থাকে সেটা কিন্তু আসে রিজার্ভেশন। এবং এই যে রিজার্ভেশনের রেসপেক্টিভে যে সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট বা পিডব্লিউডি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তার যে ভ্যালিডিটি ডেট, হ্যাঁ, সেটা কিন্তু 8/10/2022,
8/10/2022 আগে কিন্তু হতে হবে। এটা হচ্ছে ক্রুশিয়াল যে ডেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তার কিন্তু ক্রুশিয়াল ডেট হচ্ছে 8/10/2022, অর্থাৎ যেদিন আমাদের ফর্ম ফিল আপ শেষ হবে সেই ডেটটাই কিন্তু এটা ক্রুশিয়াল ডেট। এরপরে আসি এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছিল এজ, একটা হচ্ছে কোয়ালিফিকেশন। এখানে কিন্তু তিনটে ভাগ আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আর বাদবাকি যত পোস্ট আছে। এই অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের ক্ষেত্রে কি বলছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো স্ট্রিমে যে কোনো সেক্টরে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি। আর বাদ বাকি এইসব এগুলো হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন থাকলে ভালো, না থাকলেও চলবে, কিন্তু মিনিমাম গ্রাজুয়েট হতেই হবে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। এই ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যেমন চার্টার অ্যাকাউন্ট, কমার্স যা আছে, এমবিএ, ফাইন্যান্স ইত্যাদি, এগুলো হচ্ছে যদি করা থাকে তাহলে সুবিধা, পরে যখন চাকরি পাবে সেখানে গিয়ে কাজ করতে কিন্তু সুবিধা হবে। কিন্তু এটা না থাকলে যে চাকরি হবে না তা নয়, শুধুমাত্র কেউ যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অর্থাৎ গ্রাজুয়েট হয় সে কিন্তু এটার জন্য এলিজিবল। কিন্তু এটার জন্য টিআর ওয়ানে কিন্তু একটা এই পোস্টের জন্য একটা আলাদা কাট অফ হয়, সেটা হচ্ছে। এরপরে আসি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এই পোস্টের ক্ষেত্রে কি বলছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি or institute with at least 60% marks in mathematics at 12th standard, অর্থাৎ 12তে যদি ক্লাস 12 এ যদি ম্যাথমেটিক্সে 60% বা তার বেশি মার্কস থাকে, সবথেকে কম 60%, 60 বা তার বেশি থাকে, সেই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অর্থাৎ ডিগ্রি লেভেলের ক্ষেত্রে অর্থাৎ গ্র্যাজুয়েট সেশনের ক্ষেত্রে তার একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট কিন্তু যদি স্ট্যাটিস্টিক থাকে সে এখানে এলিজিবল। অল আদার পোস্ট, আর বাকি যত পোস্ট আছে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো স্ট্রিমেই কিন্তু গ্র্যাজুয়েট হলেই সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল এক্সাম, অর্থাৎ যারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে বা ফাইনাল সেমিস্টার অর্থাৎ তাদের কমপ্লিট হবে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের 8/10/2022 মধ্যে কিন্তু তাদের রেজাল্ট বা সার্টিফিকেট কিন্তু হাতে পেয়ে যেতে হবে। এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপরে আসি অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে। এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা লাগবে, 100 টাকা লাগবে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা। এবং যারা এগুলো হচ্ছে, এবং এদের মেল ক্যান্ডিডেট, এটা মনে রাখতে হবে, মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না, এসসি তে ফি লাগবে না, এসটি ফি লাগবে না, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান এদের কোনো কিন্তু ফি লাগবে না। আর হাউ টু অ্যাপ্লাই, এই ssc.nic ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অনেকের যারা যে কোনো যদি স্টাফ সিলেকশনের পরীক্ষা আগে দিয়ে থাকো তাহলে রেজিস্ট্রেশন করা আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করলে সেখানে এই সিজিএল 2022 এর উইন্ডো দেখতে পাবে, সেখানে ক্লিক করলে ছোট্ট একটা ফর্ম চলে আসবে, বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে হবে। যদি না রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা, তুমি যদি প্রথমবার পরীক্ষা দিতে যাও এসএসসির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার পরে, রেজিস্ট্রেশন করার পরে তারপরে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে এসএসসির কোনো না কোনো পরীক্ষা দিয়ে থাকে, রেজিস্ট্রেশন করাই থাকে। রেজিস্ট্রেশন করতে হলে ছোট্ট একটা সময় লাগবে, একটাই মাত্র উইন্ডো আসবে, ওখানে বেশি কিছু ডিটেলস দিলেই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং তারপরে পেমেন্ট করলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও কিন্তু একটা সুবিধা দিয়েছে যে কারেকশন উইন্ডো কিন্তু একটা দেবে, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কারেকশন করার একটা সুযোগ থাকবে 12/10/2022 থেকে 13/10/2022, অর্থাৎ 12 তারিখ এবং 13 তারিখ, 10 তারিখ 8 তারিখ ফর্ম ফিল আপ শেষ হবে, 12 তারিখ এবং 13 তারিখ কিন্তু এই দুদিন কিন্তু যদি কিছু কারেকশন থাকে সেটা কারেকশন করা যাবে। এবার আসছি এক্সামিনেশন পদ্ধতি, যেটা এক্সামিনেশন কিভাবে হবে। আগে যেভাবে পরীক্ষা হতো সেটা তো টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 চারটে ফেজে পরীক্ষা হতো, অনেকটা সময় লাগতো। এইবারে থেকে কিন্তু এবারে প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে, দুটো মাত্র টিয়ার হবে, একটা টিয়ার 1 আর একটা টিয়ার 2।
এই টিয়ার 1 আর টিয়ার 2 তে কি আছে, সেই কি চেঞ্জ সেটা আমরা কিন্তু দেখবো। এবং দুটো পরীক্ষায় কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, কোনো রকম ভাবে ডিস্ট্রিক্টিভ পরীক্ষা অর্থাৎ টিয়ার 3 হবে না এবার থেকে। শুধুমাত্র দুটো পরীক্ষা হবে, টিয়ার 1 এবং টিয়ার 2। এবং সেই টিয়ার 2 প্যাটার্ন পুরো চেঞ্জ করে দিয়েছে, একদম আমূল চেঞ্জ। একটা সারপ্রাইজ এবং ভালো দিক সেটা দেখি। টিয়ার 1 যেটা ছিল যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ রিজনিং 25 কোশ্চেন 50 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 25 কোশ্চেন 50 মার্কস, ম্যাথস কোয়ান্টিটি অ্যাপটিটিউড 25 কোশ্চেন 50 মার্কস, ইংলিশ কম্প্রিহেনশন 25 কোশ্চেন 50 মার্কস, টোটাল 200 মার্কস, 100 কোশ্চেন্স, 100 কোশ্চেন্স থাকবে 1 ওয়ার। যা ছিল সিস্টেম সেই সিস্টেম আছে পুরো। এবং এখানে নেগেটিভ মার্ক 0.5 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা রং যদি ভুল আনসার করা হয় তাহলে কিন্তু হবে। কিন্তু এবারে যেটা মূল চেঞ্জ সেটা কিন্তু এবারে বলে দিয়েছে যে টিয়ার 1 কিন্তু যে ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে টিয়ার 1 এ মার্কস কিন্তু যোগ হবে না, শুধু টিয়ার 1টা কিন্তু এবারে থেকে বা এইবারে যে পরীক্ষা সেটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, ফাইনাল মেরিটে টিয়ার 1 এর মার্কস অ্যাড হবে না। এবার আসি টিয়ার 2 যে পরীক্ষা, এই টিয়ার 2টা কিন্তু একটা দারুণ মজা করে দিয়েছে। সেটা হচ্ছে টিয়ার 2 এবার আগে যেমন টিয়ার 2 হতো ম্যাথস এবং ইংলিশ, এবার থেকে কিন্তু ম্যাথস এবং ইংলিশ থাকবে না, সঙ্গে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার সব কিন্তু থাকবে। এই দেখো পেপার 1 সবাইকে, যারা টিয়ার 1 পাস করবে, যারা টিয়ার 1 থেকে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু টিয়ার 2 তে এই পেপার 1 পরীক্ষা সবাইকে দিতে হবে। সে যে কোনো পোস্টের জন্য এলিজিবল হলে সবাইকে কিন্তু এই পেপার 1 পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, তাহলে কিন্তু সে চাকরি পাবে। এবার আসি যে পেপার 1 এ কি আছে। পেপার 1 এ সেশন দুটো থাকবে, একটা সেশন 1 এবং সেই সেশন পরীক্ষা হবে 2 ঘন্টা 15 মিনিট ধরে, 2 ঘন্টা 15। এর আবার কতগুলো ভাগ করা আছে, সেকশন 1 এ ভাগ করে দিয়েছে মডিউল 1, মডিউল 2। মডিউল 1 থাকবে ম্যাথমেটিক্স, মডিউল 2 তে থাকবে রিজনিং, অর্থাৎ ম্যাথমেটিক্সে থাকবে 30টা করে কোশ্চেন, 60টা কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 মার্কস করে থাকবে, 3 মার্কস ফর ইচ কোশ্চেন। টিয়ার 2 তে ম্যাথস এন্ড রিজনিং এ টোটাল 180 মার্কস থাকবে ম্যাথস এবং রিজনিং, যেখানে শুধুমাত্র ম্যাথসই থাকতো 200 মার্কস, এবার থেকে সেই 200 এর জায়গায় ম্যাথস এবং রিজনিং থাকবে 180 মার্কস। এবং এই যে 180 মার্কস 60 কোশ্চেন এর জন্য বরাদ্দ থাকবে কিন্তু 1 ঘন্টা। এবং সেকশন 2 তে একই রকম ভাবে কি থাকবে, ইংলিশ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস। যেটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, এক হচ্ছে রিজনিং এবং আরেকটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু সেই রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটোই কিন্তু টিয়ার 2 তে থাকবে। এবং ইংলিশ থাকবে 45 কোশ্চেন্স, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 কোশ্চেন্স, টোটাল 70 কোশ্চেন্স। এবং 70 কোশ্চেন জন্য টোটাল মার্কস হবে 210, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কস করে থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কস করে থাকবে, অর্থাৎ এখানে 210 এবং এখানে 180, তাহলে কত হলো 390। আর সেকশন 3 তে থাকবে কম্পিউটার নলেজ মডিউল, কম্পিউটার নলেজ, এটাতে থাকবে 20 কোশ্চেন, 20 ইন্টু 3 অর্থাৎ 60 নম্বর, তাহলে কত হলো 450 মার্কস। তাহলে টিয়ার 1 এর এই পেপার 1 এই থাকবে কিন্তু 450 মার্কস, 450 মার্কস। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট, তাহলে 2 ঘন্টা 15 মিনিটে 450 মার্কসের পরীক্ষা দিতে হবে। এবং এটাই হচ্ছে আসল, এখান থেকেই কোয়ালিফাই। এছাড়াও আছে এবার টিয়ার, এই যে পেপার 1 এর সেকশন 2 একটা থাকবে, যেটা হচ্ছে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, অর্থাৎ আমরা ডিএসটি যেটাকে বলতাম ডাটা এন্ট্রি টেস্ট। এটাকে আমরা সিপিটির সঙ্গে হতো, সিপিটি প্লাস ডিএসটি দুটো ছিল, কিন্তু সেখানে সিপিটি বন্ধ টিয়ার 4 এ, এবং তার যে ডিএসটি অর্থাৎ টাইপিং টেস্ট সেটা কিন্তু টিয়ার 2 যেদিন হবে সেই দিনই একই সঙ্গে কিন্তু টিয়ার 2 পরীক্ষা হবে। এবং টিয়ার 1 এর যে পেপার 1 এর বাকি যে সেশন 1 যেগুলো বললাম ম্যাথস, রিজনিং, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার, এগুলোতে পাস করার পরে কিন্তু এটা খাতা দেখাবে। এবং কম্পিউটার নলেজ কিন্তু এটাও কিন্তু কোয়ালিফাইং নেচার, এবার পেপার 2 তে থাকবে স্ট্যাটিস্টিক্স, যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এটা। এবং পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ, ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, এটা হচ্ছে যারা অডিট এন্ড অ্যাকাউন্টস যেটা পরীক্ষা দেবে, জুনিয়র অডিট অফিসার, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার যারা পরীক্ষা দেবে
তাদের জন্য কিন্তু এই পেপারটা দিতে হবে। এই পেপারটা সবার জন্য নয়, কিন্তু পেপার 1 কিন্তু সবার জন্যই দিতে হবে, সবাইকেই দিতে হবে পেপার 1। এইটা হচ্ছে একটা বিরাট চেঞ্জ, যেখানে শুধুমাত্র ম্যাথস এবং ইংলিশ এই দুটো পেপারের উপরেই কিন্তু পরীক্ষা হতো টিয়ার 2, এখানে সবকিছুই করে দিয়েছে। একটা ভালো ব্যাপার, কম্পিটিশনটা অনেকটা ভালো হবে। এবং রিজনিংটা আশা করা যাচ্ছে যেহেতু টিসিএস প্যাটার্নে, এবং এই রিজনিংটা কিন্তু ব্যাংকিং প্যাটার্নের আস্তে আস্তে শুরু করবে। এখন লেটেস্ট যে টিসিএস প্যাটার্ন কোশ্চেন তাতে কিন্তু পাজলিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট এই জায়গাগুলো কিন্তু আসতে থাকবে। এটা আশা করা যাচ্ছে যেহেতু টিসিএস পরীক্ষা নিচ্ছে, এবং এটা অনেকটা কম্পিটিশন বাড়িয়ে দেবে। ঠিক আছে, এরপরে এখানে এইটা ক্লারিফাই করে দিয়েছে, টিয়ার 2 ইনক্লুড কন্ডাক্টিং পেপার 1, পেপার 2 এন্ড পেপার 3। পেপার 1 ইজ কম্পালসারি ফর অল দ্য পোস্ট, সমস্ত পোস্টের জন্য কিন্তু পেপার 1 দিতে হবে। পেপার 2 উইল বি অনলি ফর দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইন দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম অফ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড হু শর্টলিস্টেড ইন টিয়ার 1 ফর দ্য দিস পোস্ট। অর্থাৎ টিয়ার 1 এই যে জিএসও পোস্টের জন্য কিন্তু আলাদা কাট অফ হয়। আবার পেপার 3 ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যারা ক্যাগে নিয়োগ হয় তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা কাট অফ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেপার 3 হবে। এই পেপার 2, পেপার 3 কিন্তু সবার জন্য। পেপার 2 যারা জিএসও, পেপার 3 যারা অডিট অফিসার, অ্যাকাউন্ট অফিসার তাদের ক্ষেত্রে। এবং পেপার 1 উইল ইনক্লুড ফলোইং 3 সেকশনাল হ্যাভিং 2 মডিউল ইচ, অর্থাৎ 3টে সেকশনস থাকবে দুটো মডিউলের প্রত্যেকটার। ঠিক আছে, অর্থাৎ 3টে সেকশনের প্রত্যেকটা দুটো, এই যেটা আমি আগেই বলেছিলাম যে সেকশন 1 এ ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, সেকশন 2 তে ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সেকশন 3 তে কম্পিউটার টেস্ট এবং ডিএসটি, এইগুলো কিন্তু তোমাদের থাকবে। আর ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশনস অফ পেপার 1, অর্থাৎ টিয়ার পেপার 1 এর যে সমস্ত যে সেকশন গুলো থাকবে সেই সেকশন ওয়াইজ কিন্তু কোয়ালিফাই কিন্তু করতে হবে। অর্থাৎ সেকশনাল কাট অফ কিন্তু ইন্ট্রোডিউস ধীরে ধীরে হচ্ছে, সেকশনাল কাট অফ কিন্তু থাকবে। এবং মেরিটটা হবে অনলি ফর টিয়ার 3, অর্থাৎ পেপার 1 বা যাদের পেপার 2, পেপার 3 থাকবে তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে মূল বিষয়। আর একটা জিনিস কি দেখলাম যে টিয়ার 2 এর ক্ষেত্রে কিন্তু 3 মার্কস করে থাকবে পার কোশ্চেন, 3 মার্কস পার কোশ্চেন 3 মার্কস কিন্তু থাকবে। হ্যাঁ, পেপার 2 তে, অর্থাৎ এটা পেপার 1 হচ্ছে টিয়ার 2 এর ক্ষেত্রে, টিয়ার 1 এর যে পেপার 2 থাকবে, অর্থাৎ এই যে প্রত্যেকটা পেপার ম্যাথমেটিক্যাল, রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এই প্রত্যেকটার কিন্তু সেকশনাল একটা কাট অফ থাকবে। টিয়ার 3 থাকছেই না, অর্থাৎ ডেসক্রিপটিভ টিয়ার 4 থাকছে না, তার বদলে ডিএসটি থাকছে, যেটা কিনা ওই আমাদের টিয়ার 2 দিনেই এই ডাটা এন্ট্রি টেস্ট হয়ে যাচ্ছে, থার্ড মডিউলে থার্ড সেকশনে যেটা থাকছে সেটা কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1 মার্কস করে, যে 3 মার্কস করে পার কোশ্চেন, কিন্তু এখানে নেগেটিভ কিন্তু 1 কোশ্চেন্স, 1 রং কোশ্চেন্স টিয়ার 2 ক্ষেত্রে কিন্তু 3 মার্কস থাকবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, প্রত্যেকটা কোশ্চেন যেহেতু 3 মার্কস। এবং টিয়ার 2 কিন্তু সিলেকশন হবে 450 মার্কস, 400 মার্কস, আগে যেটা 400 প্লাস ডেসক্রিপটিভ 100, 500 এবং টিয়ার 1 700, টোটাল 700 এর উপরে হতো পুরো সিলেকশন। এখন কিন্তু সিলেকশন হবে ইন জেনারেল পোস্ট, জেএসও এবং অডিট অফিসার বাদ দিলে 450 এর উপরে কিন্তু হবে। এটা কিন্তু পুরনো নিয়মটা কিন্তু বাতিল হয়ে গেল। আর একটা জিনিস, টিয়ার 1টা কোয়ালিফাইং, অর্থাৎ টিয়ার 1 এর আর চাপ থাকলো না, শুধুমাত্র টিয়ার 1 এ যারা ওই কোয়ালিফাইং যদি বেশি নাম্বার পায় তাদের ক্ষেত্রে ওই জেএসও অথবা অডিট অফিসারের ক্ষেত্রে যদি চেঞ্জ হয়। এছাড়া কিন্তু আরেকটা জিনিস থাকবে, যারা কিছু পোস্ট আছে যেমন এক্সাইজ এক্সামিনার, এক্সাইজ ইন্সপেক্টর, সিবিআই কিছু পোস্ট, তারপরে সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থাকবে, এমইএ, এদের ক্ষেত্রে কিন্তু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল একটা স্ট্যান্ডার্ড দেখা হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন করতে হবে, সেটার কিন্তু ডাটা বলে দিয়েছে কি কি করতে হবে। আর ডিএসটির ক্ষেত্রে 15 মিনিটে 2000 কি ডিপ্রেশনের একটা প্যাসেজ কিন্তু তোমাকে টাইপ করতে হবে। এই যে কন্ডাক্টেড ফর প্যাসেজ অ্যাবাউট 2000 কি ডিপ্রেশন ডিউরিং 15 মিনিটস। তো খুব একটা বেশি চাপ হবে বলে মনে হয় না, এটা খুব একটা কঠিনও হবে না, বরঞ্চ সিএইচএস এর অনেক বেশি এটা কঠিন হয়। আর ক্যান্ডিডেট ফিল সাস্টেটস এখানে বলে দিয়েছে পরিষ্কারভাবে, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন টিয়ার 2 এক্সামিনেশন অনলি,
অর্থাৎ ফাইনাল মেরিট যে হবে সেটা শুধুমাত্র টিয়ার 2 এক্সামিনেশনের উপরে কিন্তু ভিত্তি করে হবে, এটা বলে দিয়েছে। এছাড়া ফর্ম ফিল আপ করতে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ছবি আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার, এই দুটো কিন্তু ভালো করে আপলোড করতে হবে চিন্তা ভাবনা করে। অনেকে খুব ভুল করে প্রত্যেকবারে এই ছবির জন্য কিন্তু তাদের ফর্ম রিজেক্ট হয়ে যায়। এই ফর্মটা যা যেমনটা বলবে তেমনটা করতে হবে। এখানে বলে দিয়েছে পাসপোর্ট সাইজের ফটো হবে, 3 মাসের বেশি যেন পুরনো না হয়, মোটামুটি একটা পরিষ্কার ছবি হবে এবং এর ব্যাকগ্রাউন্ডটা সবসময় চেষ্টা করবে হোয়াইট রাখার। হোয়াইট ম্যান্ডেটরি নয়, তবে হোয়াইট রাখলে ছবিটা ভালো পরিষ্কার আসে। এবং যে ছবির ডাইমেনশন হবে 3.5 সেন্টিমিটার ক্রস 4.5 সেন্টিমিটার হাইট, এটা হচ্ছে মনে রাখতে হবে। এবং ছবি যেটা ফরম্যাট আপলোড করতে হবে সেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। ছবিটা যেন একদম ক্লিন হয়, ব্লার যেন কোনোভাবেই না হয়। অনেকে ফোনে স্ক্যান করতে গিয়ে অনেক ব্লার হয়ে যায়, ছবি রিজেক্ট হয়ে যায়। এবং কোনো রকম ভাবে চশমা পরে ছবি দেওয়া যাবে না, টুপি পরে ছবি, অর্থাৎ এই নর্মাল গ্লাস, যারা নর্মালি গ্লাস ইউজ করে তারাও কিন্তু গ্লাস দিয়ে ছবিটা দিতে পারবে না। নর্মাল যারা গ্লাস ইউজ করে সেই গ্লাস ছাড়াও কিন্তু ছবি দিতে হবে। অনেকে বলবে যে আমি তো সবসময় গ্লাস পরে থাকি, তাহলে কেন গ্লাস পরা ছবি দেবো না? গ্লাস পরা ছবি দিলে কিন্তু ছবিটা রিজেক্ট হয়ে যাবে। এবং সিগনেচার দিতে হবে একটা 10 থেকে 20 কেবির মধ্যে, যার ডাইমেনশন হবে 4 সেন্টিমিটার ক্রস 2 সেন্টিমিটার। এবং এই অ্যাপ্লিকেশনের যে সিগনেচার হবে সেটাও যেন পরিষ্কার থাকে। এছাড়া যে ডাটাগুলো পড়বে ফর্ম ফিল আপের সময়, রোল নাম্বার, ইয়ার অফ পাস, বোর্ড পার্সেন্টেজ, সবকিছুই যেন একদম কারেক্ট থাকে। কিন্তু যদি ভুল থাকে অনেক সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে সমস্যা হবে। তবে ছবি এবং সিগনেচার যেন খুব পরিষ্কার হবে। এই ছবি আপলোড হবে এই রকমই হবে, যেন দুটো কান পরিষ্কার দেখা যায়, কোন রকম চশমা থাকবে না, মাথায় টুপি থাকবে না, এবং ব্যাকগ্রাউন্ডটা দেখবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবে। এই ধরনের ছবি এগুলো কিন্তু রিজেক্ট। এই ধরনের যদি ছবি হয় তাহলে কিন্তু সব কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এগুলো সব কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ছবিটা কিন্তু ঠিকঠাক ভাবে দিতে হবে, ছবির জন্য কিন্তু রিজেক্ট হয়ে যায়। এবার এছাড়া কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দিয়েছে, যারা সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এন্ড সাব ইন্সপেক্টর, সিবিএন, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, এই সমস্ত পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লাগবে হাইট 157.5 সেন্টিমিটার, হাইট 157.5 সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার, এবং ফুললি এক্সপান্ড উইথ ম্যাক্সিমাম মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপান্ড করতে হবে। আর হাইট রিল্যাক্সেশন 5 সেন্টিমিটার ইন কেস অফ গারওয়াল, আসামি, গোর্খা, এদের ক্ষেত্রে খানিকটা হাইট রিল্যাক্সেশন আছে। এবার ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ হাইট লাগবে 157.5 সেন্টিমিটার এবং চেস্ট 81 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার তোমাকে এক্সপান্ড করতে হবে। ফিজিক্যাল টেস্ট 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে, সাইক্লিং করতে হবে 8 কিলোমিটার 30 মিনিটের মধ্যে সাইক্লিং করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট হবে 152 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 48 কেজি, এবং ফিজিক্যাল টেস্ট 1 কিলোমিটার ওয়াকিং করতে হবে 20 মিনিটে এবং 3 কিলোমিটার সাইক্লিং করতে হবে 25 মিনিটের মধ্যে। এটা আছে ফিমেলদের ক্ষেত্রে। কিন্তু এটা সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার অর্থাৎ এক্সাইজ ইন্সপেক্টর, এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার এবং সিবিএন এর যারা ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা। এরপর একটা দিয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ইন দ্য সাব ইন্সপেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই তে যারা অ্যাপ্লাই করবে, যারা সিলেক্ট হবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স প্রথমে থাকবে, হাইট হতে হবে 165 সেন্টিমিটার, ফর ওমেন 150 সেন্টিমিটার, এটা কিন্তু হাইট হতে হবে। এরপরে চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার উইথ এক্সপানশন 5 সেন্টিমিটার, ভিশন হতে হবে আইসাইট উইথ অর উইদাউট আই গ্লাসেস, ডিস্টেন্স ভিশন 6/6 in one and 6/9 in other, near vision 0.6 in one eye and 0.8 in other eyes। তারপরে বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন ক্ষেত্রে মেল ক্ষেত্রে হাইট হতে হবে 170 এবং ফিমেলের ক্ষেত্রে হতে হবে 150, চেস্ট হতে হবে 76 আর ভিশন ওই 6/6 one eye and another 6/9 এবং নিয়ার ভিশন 0.6 and আদার হচ্ছে 0.8। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার ইন দ্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে যে অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, সেক্ষেত্রেও কিন্তু মেয়ের ক্ষেত্রে হাইট 165, ফর ওমেন 150,
2 এবং চেস্ট হচ্ছে 76। ভিশন ওই 6/6 in one and 6/9 in another eye এটা আছে। এছাড়া টিয়ার 2 যে ম্যাথমেটিক্স সিলেবাস যা ছিল তাই আছে। নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অর্থাৎ পার্সেন্টেজ, রেশিও, টাইম এন্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস ডিসকাউন্ট, পার্টনারশিপ, মিক্সার, অ্যালিগেশন, টাইম স্পিড এন্ড ডিসটেন্স ইত্যাদি। পাইপলাইন সিস্টেম, অ্যালজেব্রার ক্ষেত্রে বেসিক অ্যালজেব্রা, জিওমেট্রি যেগুলো আমরা পড়েছি, ট্রায়াঙ্গেল, কনভেন্সি, সিমিলারিটি, সার্কেল, কর্ড, ট্যানজেন্ট ইত্যাদি যেগুলো আমাদের থাকেই সিলেবাসের মধ্যে। মেনসুরেশনের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, পলিগন, হেক্সাগন, সার্কেল, 3ডির ক্ষেত্রে কিউব, কিউবয়েড, সিলিন্ডার, প্রিজম, সার্কেল, স্ফিয়ার ইত্যাদি যা থাকে। ট্রিগোনোমেট্রি যে বেসিক আইডেন্টিটি, তার উপরে স্ট্যাটিস্টিক, নরমাল ইত্যাদি হচ্ছে টিয়ার 2 সিলেবাস। এরপর রিজনিং এর যা সিলেবাস যা পরীক্ষা থাকে সেইগুলোই থাকবে, কিন্তু এক্সট্রা হচ্ছে টিয়ার 2 তে রিজনিং থাকবে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যা থাকে, ভোকাব, গ্রামার, এরর কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ওডব্লিউএস ইত্যাদি যা থাকে, কম্প্রিহেনশন, পিকিউআরএস, ভয়েস নারেশন সব থাকবে, সবই সিলেবাসের মধ্যে আছে। জিএস এর যা সিলেবাস হয় তাই আছে। জিএস এর সিলেবাস অগাধ সিলেবাস, এবং বিশেষত টিসিএস এর যে কোশ্চেন হচ্ছে এখন এসএসসি একটু তুলনামূলকভাবে টাফ। ঠিক আছে, এই ছিল আজকে সিজিএল যে পরীক্ষা তার ফর্ম ফিল আপ বা তার যে ক্রাইটেরিয়া, তার এলিজিবিলিটি, কবে ফর্ম ফিল আপ হবে, কবে শেষ হবে, তার এক্সাম প্যাটার্ন বিশেষত সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু আজকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ভিডিওটাতে লাইক করবে, এবং যদি তোমাদের এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব জানানো, এবং পরবর্তী আরো আপডেট যেগুলো আসবে সেগুলো দেওয়ার জন্য, এবং এই পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে, কিভাবে কোথা থেকে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার কোথা থেকে করতে হবে, এভরিথিং আমরা এই পরবর্তী ভিডিওতে আনবো। তো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।